খেলা মানেই বিশুদ্ধ বিনোদন, টান টান উত্তেজনায় ঠাসা অন্যরকম এক আবেগী অনুভূতি। আর সেই খেলা নিয়েই আমাদের প্রতিদিনের আয়োজন খেলা নিয়ে খেলা। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ হীরা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই দেশ বিদেশের ক্রীড়াঙ্গনে ঘুরে যাওয়া সবশেষ খবরাখবর, করতে চাই আলোচনাও। আজকের বিষয় ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের সম্ভাবনা। এ নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আছেন বিশ্ব ক্রিকেটে টেস্টের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনা করতে চাই ওয়েলিংটন টেস্টের প্রথম দিন কাটিয়েছে বাংলাদেশ, ব্যাটিং আগে করেছে বাংলাদেশ। আর বৃষ্টির কারণে, ঝড়ো আবহাওয়ার কারণে পুরোটা খেলা হয়নি। সেই সব বিষয়ে জানবো। তার আগে কিছু আমরা খবর দেখে নেব। অবশ্যই। প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃষ্টি বাধাতে প্রথম দিনের প্রায় 41 ওভারে বাংলাদেশ তুলেছে 154 রান, হারিয়েছেন 3টি উইকেট। তামিম, মমিনুল দুজনেই করেছেন 50। ওয়েলিংটন থেকে প্রথম দিনের বিস্তারিত জানাচ্ছেন তাই বরন্ত। তাসকিন আর সুভাশিসের হলো টেস্ট ডেবু। একেবারেই অনভিজ্ঞ পেস অ্যাটাক। আরেক পেসার দু টেস্ট খেলা কামরুল রাব্বি। প্রথম দিনে অবশ্য নেই পেসারদের পরীক্ষা। টস হেরে সবুজ ঘাসে ব্যাট করতে নামলো বাংলাদেশ। ইমরুলের খারাপ সময়টা কাটছেই না। কাঁধ সমান শর্ট বলটাই করে দিল ঝামেলা। ইমরুলের সাথে বাংলাদেশের টেস্টের শুরুটাও হলো মন্দা। তামিম আছেন না, নিউজিল্যান্ডকে পেলেই একেবারে পেয়েই বসেন। 40 কিলোমিটার বেগের বাতাস আর বোল্ট সাউদির পেসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দারুণ সব ক্রিকেটীয় শটের পসরা সাজালেন ওয়েলিংটনে। মাঝে বৃষ্টির কারণে খেলা থাকলো বন্ধ, তবে বন্ধ হয়নি তামিমের অ্যাগ্রেসিভ ব্যাটিং। বলের আগে দৌড়ে ক্যারিয়ারের 20তম টেস্ট 50 মিস্টার খানের। বোল্টের বলটায় অ্যাম্পায়ার দিলেন বাঁচিয়ে, কিন্তু বেরসিক ডিআরএস দিল না কোনো ছাড়। দলের রান 60, তামিমেরই 56। নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একবার সেঞ্চুরি না পাবার আক্ষেপ নিয়েই তবে ড্রেসিং রুম যাত্রা। বৃষ্টির বাধাতে খেলায় আবারও ছন্দপতন। তার আগেই দারুণ সেট মমিনুল রিয়াদ জুটি। তামিমের সেট করা টোনটারই ধারাবাহিকতা রাখলেন বাংলাদেশের লিটল মাস্টার। রিয়াদের কাজটা ছিল শুধুই সঙ্গ দেয়া। সে কাজটা করেছেন ভালো মন্দ মিলিয়েই। দুবার মিলেছে জীবন, তাতেও টেনে টেনে 26ই শেষ রিয়াদের প্রথম ইনিংস। বৃষ্টির বাধায় সব মিলিয়ে দিনের খেলাই ফেলছে 40 ওভারের একটু বেশি। তামিমের মতো মমিনুলেরও খুব প্রিয় কিউইরা। তবে মমিনুল তামিমের মতো খ্যাপাটে নন, ছিলেন শান্ত, ধীর, স্থির। ব্যাড লাইটের কারণে মাঠ ছাড়ার আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারের 11 নম্বর 50টাও। 64 রানে অপরাজিত, পাচ্ছেন সেঞ্চুরির সুবাসও। অপর প্রান্তের ব্যক্তির নাম সাকিব আল হাসান। সন্ধ্যা হতেই মিলিয়ে গেছে ওয়েলিংটনের হাওয়া। সামার ফিরে এসেছে তার রূপে। টেস্টের দ্বিতীয় দিনে নেই বৃষ্টির কোনো শঙ্কা। তবে ওয়েলিংটন টেস্ট নিয়ে বাংলাদেশের মনে শঙ্কা ছিল। তামিম এবং মমিনুলের ব্যাটে প্রথম দিন শেষে অন্তত সেই শঙ্কাটা কেটে গেছে। ভাগ্যিস শেষ বিকেলে স্যান্ডনার ছেড়েছেন সাকিবের ক্যাচ। তাই বরন্ত ডিবিসি নিউজ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্লাসিক এক ইনিংস খেললেন টাইগার ওপেনার তামিম ইকবাল। টেস্ট ক্যারিয়ারে 20তম অর্ধশতক হাঁকিয়েছেন এই ড্যাশিং ব্যাটসম্যান। এদিকে সাদা পোশাকে নেমেই রঙিন পারফরমেন্স করেছেন মমিনুল হক। ডানেডিন ওয়েলিংটন হ্যামিল্টনে আগেই খেলেছেন তামিম ইকবাল। 7 বছর পর বেসিন রিজার্ভে সাদা জার্সিতে আবারও তামিম। সবুজ উইকেট, বাতাসের গতি 40 কিলোমিটার, যেন পেসারদের স্বর্গরাজ্য। এমন উইকেটই দেখালেন ব্যাটিং ক্যারিশমা। সাউদি বোল্টদের গতির বলকে সমানে শাসন করেছেন তামিম। মিড অন, লং লেগ, স্কোয়ার কাট, হুক, ফ্লিক, স্ট্রেট ড্রাইভ সবই দেখিয়েছেন এই হাফ সেঞ্চুরিতে। ইনিংসের 11টা চারই ছিল দৃষ্টিনন্দন। সাদা পোশাকে ওয়ানডে ব্যাটিং বুঝি একেই বলে। আত্মবিশ্বাসে কখনো চির ধরেনি, মেজাজি ঢঙেই করে গেছেন ব্যাট। শুধু আফসোস, অর্ধশতকের পর লম্বা করতে পারেননি ইনিংস। রিল্যাক্সড বলবো না, বাট আই এম শিওর একটু হলো আমি যদি দেখতাম অন্য কেউ এরকম ইনিংস খেলছে, তাহলে আমি অবশ্যই একটু হলো কনফিডেন্ট আমার মধ্যে তো অবশ্যই আসছে যে আমি কোনো বাজে শট খেলে আউট হয়নি। ইট ওয়াজ এ গুড বল, আর ওটাতে আউট হয়েছে, ওটা ওই দিক থেকে ঠিক আছে। বাট আমি যদি বাজে শট খেলে আউট হতাম, তাহলে আমি আর একটু বেশি আফসোস করতাম। কক্সবাজার আর ওয়েলিংটন মিল অনেকটাই। নয়নাভিরাম সমুদ্র সৈকত, দুই জায়গাতেই, দুই ভেন্যুতেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। আর একটি মিল মমিনুল হক সৌরভ। কক্সবাজারের ছেলে এদিন সৌরভ ছড়ালেন 86 বছর পুরনো ভেন্যু বেসিন রিজার্ভে।
পুরো দস্তুর টেস্ট ব্যাটিং করেছেন মমিনুল। তামিম, ইমরুল, রিয়াদ ফিরলেও এক প্রান্তে অবিচল আর নির্ভর ব্যাটিং করলেন ৩ নম্বরে নামা এই ব্যাটসম্যান। ৬৪ নট আউট, অসম্পূর্ণ থাকছে ইনিংসের বিবরণ। 10টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি এসেছে মমিনুলের উইলো থেকে। ১১০ বলে ৫৮ স্ট্রাইক রেটে ৬৪ রানের মমিনুলীয় ইনিংস। কালকের দিনটাও নিজের রঙে রাঙাতে চাইবেন মমিনুল হক। রাহিদ রানি, ডিবিসি নিউজ। আমরা দেখে নিলাম মোহাম্মদ আশরাফুল, আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে ওয়েলিংটন টেস্টের প্রথম দিন কেমন কাটালো বাংলাদেশ? অবশ্যই ওয়ানডে এবং টি-20 সিরিজ হারার পরে আমরা সবাই ওয়েট করছিলাম যে আসলে টেস্ট ম্যাচটা কেমন হবে। তো টস লুজ করার পরে আমি বলবো যে খুব চমৎকার স্টার্ট করেছে, যদিও ইমরুল কায়েস আর্লি আউট হয়ে গিয়েছে, আনলাকি ছিল শটটা, কিন্তু তারপরে মমিনুল এবং তামিম যেভাবে স্টার্ট করলো, একটা 40+ রান একটা পার্টনারশিপ করলো এবং তামিম 50 করলো, খুব চমৎকার একটা 50। আনলাকি তামিমের আউটটা আমি বলবো যে তামিম যেটা বলছিল যে সে কিন্তু বাজে শট খেলে আউট হয় না, ভালো একটা বলে আউট হয়ে গিয়েছে, আনলাকি। এবং মমিনুল এবং মাহমুদুল্লাহ যে পার্টনারশিপটা করেছে, আমি বলবো যে প্রথম দিনটা আমি বলবো যে খুবই চমৎকার হয়েছে আমাদের ব্যাটিং, কারণ এই প্রথম আমরা 150+ রান করলাম নিউজিল্যান্ডের মাটিতে। তো অবশ্যই খুব চমৎকার একটা দিন গিয়েছে, যদিও একটা উইকেট কম গেলে খুব ভালো লাগতো, 150 for 3 যদি 2 থাকলে ভালো হতো। তো কালকে এর চেয়ে অনেক ভালো হতে পারে না যে 154 করেছে 3 উইকেটে, সেই জায়গাটা যদি দ্বিতীয় দিন কন্টিনিউ করতে পারে, যেটা চাপটা মমিনুলকে আরো লম্বা করতে হবে ইনিংসটা, সেটা ব্যাপারে কি বলবেন? আর মমিনুলের যে ক্লাস ব্যাটসম্যান হয়ে ওঠা, সে ব্যাপারে তো অনেক কথা বলা যায়। অবশ্যই মমিনুল আপনার লাস্ট 1-1.5 মাস ধরেই কিন্তু টিমের সাথে আছে। অস্ট্রেলিয়াতে 10 দিন ক্যাম্পে ছিল এবং নিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি-20 সিরিজও ছিল। সে টিমে ছিল না, কিন্তু প্র্যাকটিসের ফ্যাসিলিটিসগুলো পেয়েছে। তো এতদিন টিমের আর কি টিমের সাথে ছিল কিন্তু খেলার মধ্যে ছিল না। এক্স্যাক্টলি। তো তারপরেও যে তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যেটা সেটাই সে করেছে, তার 11তম 50 করলো। এবং আমি একটু জানতে চাইবো এই জায়গা থেকে, মোহাম্মদ আশরাফুল যেটা বলছিলেন যে টিমের সঙ্গে ছিলেন, বাট টিমের সঙ্গে থেকে ওয়ানডে টি-20 খেলেননি, টেস্টের জন্য ওয়েট করছিলেন, তারপরেও তিনি একটা ভালো ইনিংস উপহার দিয়েছেন এবং এই ইনিংসটা অনেক লম্বা হবে এইটাই আশা করি। এই যে তারপরেও যুক্ত করেছেন, তার মানে তো অবশ্যই একজন খেলোয়াড়ের জন্য খুব একটা ভালো দিক না যে টিমের সঙ্গে থাকবেন কিন্তু খেলবেন না, তিনি কন্টিনিউ করবেন, টিমের ব্যর্থতা নিয়ে সবসময় কথা হবে, তিনি পাশে বসে দেখবেন, শুনবেন। এটা তো খুব ভালো সুখকর ছিল না তার জন্য। এই একদিক দিয়ে আমি বলবো যে এটা একটা মমিনুলের জন্য ভালো, কারণ কোচ কিন্তু অলরেডি তাকে বলে দেওয়া হয়েছে যে তুমি শুধু টেস্ট ছিলেন, হ্যাঁ, যে তুমি টেস্ট ক্রিকেট খেলবে। তো কিন্তু মেন্টালি এই কয়েকটা দিন, একটা মাস কিন্তু সে প্রিপেয়ার করতে পেরেছে নিজেকে যে টেস্ট ম্যাচের জন্য, প্র্যাকটিস বলেন সবকিছু। তো এদিক দিয়ে আমি মনে করি যে কোচ যেই কাজটা করেছে সঠিক। অবশ্যই আমরা আশা করব যে সে 3টা ফরম্যাটই খেলবে ফিউচারে, কিন্তু যেহেতু লাস্ট 1-1.5 বছর তাকে শুধু টেস্ট খেলাচ্ছে, এটাও আমি মনে করি যে 16 বছর টেস্ট ক্রিকেটে এরকম হওয়াটা উচিত। কয়েকটা ক্রিকেটার যদি থাকে আমাদের যে না এই 3-4টা ক্রিকেটার জাস্ট টেস্ট খেলবে, এই কারণেই কিন্তু মমিনুলের এখন অ্যাভারেজ দেখেন 50+ টেস্ট ক্রিকেটে। তো আমার কাছে মনে হয় যে এটা অবশ্যই সে ফিউচারে ওয়ানডে এবং টি-20ও খেলবে, এটা আশা করব, কিন্তু নেক্সট 1-2 বছর যদি সে এই কন্টিনিউ এইভাবে টেস্ট ক্রিকেটের জন্য ফোকাস থাকে, আমরা যদি এইভাবে চিন্তা করে কয়েকটা প্লেয়ার বাইর করতে পারি, তাহলে সাদা পোশাকের জন্য বাংলাদেশের একটা স্ট্রং সাইড হতে পারে সামনের দিনগুলোতে। যেটা বলছিলেন মমিনুল সম্পর্কে, এর বাইরে আরো তামিম সম্পর্কে বলার আছে, জানার আছে, তার চেয়ে বলবো জানতে চাইবো যে বাংলাদেশ ওয়ানডে এবং টি-20তে যেভাবে স্টার্ট করলো, যেখানে বাংলাদেশ ওয়ানডে এবং টি-20তে মানে ওই সিরিজগুলোতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করার একটা সামর্থ্যটা মানে ছিল বা সম্ভাবনা ছিল, সেই জায়গায় মনে হচ্ছে না যে নিউজিল্যান্ডের এই ধরনের কন্ডিশনে বাংলাদেশ টেস্টে যেভাবে শুরু করেছে, যা একটু আশা আপনি কি এরকম আশা করেছিলেন? তার চেয়ে তো বেটার শুরু করেছে। আমরা যদি দেখি পুরো নিউজিল্যান্ড সিরিজে ওয়ানডে এবং টি-20তে আমাদের কিন্তু সম্ভাবনা ছিল প্রত্যেকটা ম্যাচেই, এভরি গেমই কিন্তু আমাদের মোমেন্টাম ছিল। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে নিউজিল্যান্ডে আমরা সঠিক 11 একটা ম্যাচও খেলানো হয় নাই, বিশেষ করে ওয়ানডে এবং সেরা একাদশ নিয়ে একটা সমস্যা, কারণ আমরা টু মেনি ব্যাটসম্যান খেলানোর চেষ্টা করেছি, আমাদের বলার শট ছিল। আপনি যদি প্রত্যেকটা ম্যাচই দেখেন, বিশেষ করে লাস্ট টি-20তেও যদি আমরা দেখি, সেখানে আমার কাছে মনে হচ্ছে আমরা
আমরা একটা বলার শর্ট ছিল, কারণ টি-20 ক্রিকেটে 8টা ব্যাটসম্যানের প্রয়োজন হয় না। যদি আপনি টপ 6 না করতে পারে 20 ওভারের মধ্যে, তো 7-8 যে আসলে করাটা ডিফিকাল্ট হয়ে মানে যায়। সেই অভিজ্ঞতা কিন্তু আমরা বিপিএল থেকেও পেতে পারি, যে দলগুলো একেবারে ব্যাটিং অর্ডার খুব বড় সমৃদ্ধ করে ফেলেন, তারাও কিন্তু লাস্ট টাইমে চিটাং ভাইকিংস এত স্ট্রং সাইড বলা হচ্ছিল, তাদের টিম বা সেরা একাদশ ভালো হয়নি। অবশ্যই ম্যাচটা কিন্তু আসলে বলারাই জিতায়। আপনার এই কারণে আপনার যদি ভালো 5টা বা 6টা বলার আপনার না থাকে তাহলে ডিফিকাল্ট হয়ে যায়। আমরা দেখেন লাস্ট টি-20তে কিন্তু একটা মোমেন্টাম আমাদের কাছে ছিল, সাকিব এবং মোসাদ্দেক 5টা ওভার বল করেছিল, সেখানে কোনো বাউন্ডারি ছিল না। এক সময় মনে হচ্ছিল যে 150-র মধ্যে রাখতে পারবো, কিন্তু আমাদের একটা এক্সট্রা স্পিনার ছিল না বলে কিন্তু রানগুলো এত হয়েছিল। তো এই কারণে এই টেস্ট ম্যাচে কিন্তু আমাদের আমি মনে করি যে আমাদের বোলিংটা খুবই চমৎকার একটা মানে আপনি সিলেকশন কি বলতে হয়েছে। চান যে একাদশটা এই টেস্টের জন্য একাদশটা আমাদের জন্য সেরা বা এক্সপোজিংটা সেরা হয়েছে? সিলেকশন ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যেহেতু আমাদের ছিল, রুবেল হোসেনের মতন এক্সপিরিয়েন্স ক্রিকেটার ছিল ফাস্ট বোলিং এ, এই জায়গাটাতে একটু মিস্টেক হয়েছে আর কি আমার কাছে মনে হয়েছে। কারণ আমরা যদি দেখি যে যেই তিনটা চয়েস তো ছিল কামরুল ইসলাম রাব্বি এবং রুবেল, যেগুলো হ্যাঁ। একজনকে চয়েস করে, সেই জায়গায় তো অবশ্যই বলা যায় রুবেল অভিজ্ঞতার ক্ষেত্রে তো এগিয়ে থাকে। না, আপনি যদি দেখেন আজকে আমাদের টিমে যে 3টা পেস বোলার খেলাচ্ছে, তাসকিন সে লাস্ট 3-4 বছর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে নাই আর কি, 5 দিনে এবং টেস্টে নতুন, মানে সে অভিষেক হলো, অভিষেক হচ্ছে। হ্যাঁ, আপনার কামরুল সেম সেম তার ডেবু হচ্ছে, এবং কামরুল ইসলাম রাব্বি মাত্র 2টা টেস্ট ম্যাচ খেলেছে। তো 3টা বলারেরই কিন্তু একদম নতুন এই কন্ডিশনে। যদিও তাসকিন লাস্ট 3 বছর ধরে বাংলাদেশ টিমে খেলছে ওয়ানডে এবং টি-20তে, কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু ডিফারেন্ট বল গেম। অবশ্যই তাই। তো এই জায়গাটাতে যেহেতু আপনার হাতে ছিল রুবেল, যদি ইনজুরি না হয়, আমার কাছে মনে হয় যে যেহেতু সে ভালো বলও করেছে টি-20 2টা ম্যাচে, এবং আমি বলবো যে বিপিএল খুব ভালো বল করেছে, তো এই জায়গাটা হয়তো বা একটা এক্সপিরিয়েন্স বলার থাকলে ভালো হতো আমার কাছে মনে হয়। মানে দলের মানে যারা টিম ম্যানেজমেন্টও তারা আস্থা পেতে পারতেন যে বেশি, যেহেতু অভিজ্ঞতার দিক দিয়ে রুবেল এগিয়ে ছিলেন। অবশ্যই অবশ্যই সেই জায়গায় আমরা যদি একটু বলি যে যদিও এটা কনসিডারেবল, হয়তো রাব্বির পরিবর্তে মানে রুবেলের পরিবর্তে রাব্বি ঢুকেছেন, কিন্তু যে লাইন আপটা মানে টোটাল দলের যে লাইন আপটা, সেই জায়গায় ব্যাটিং যদি লাইন আপ দেখি, সে কেমন মনে হয়, মানে কতটা স্ট্রং বা আস্থা আমাদের রাখা তো যায়? 26 পর্যন্ত ব্যাটসম্যান, বাকি যে যারা ব্যাটসম্যান আছে আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ডের এই কন্ডিশনে খুবই টাফ হবে তাদের জন্য, তাদের কাছ থেকে কোনো কিছু আশা করাটা আমি পার্সোনালি মনে করি। বিশেষ করে যে 3টা পেস বোলার এবং আপনার মেহেদি মিরাজ, ওর কাছে আমরা দেখেছি যে ইংল্যান্ড সিরিজে তেমন ভালো কিছু করতে পারেনি। ওই স্টেজে আর কি টেস্ট ক্রিকেটে এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে ওইখানে আসলে এই 4টা ব্যাটসম্যানের কাছ থেকে আমিও অতটা আশা করি না। যারা যা কিছু করার 26 পর্যন্তই করতে হবে। কালকে মমিনুল এবং সাকিব, মুশফিক এবং সাব্বির, এই 4টা ব্যাটসম্যানের কাছ থেকে অ্যাটলিস্ট আমি আশা করছি যে একটা বড় পার্টনারশিপ 100 রানের প্লাস একটা পার্টনারশিপ আশা করব, তাহলে আমাদের রানটা 300 হতে পারে। 300 প্লাস হলেই তো দুদিন কাভার হয়ে গেল, সেক্ষেত্রে তো মানে নিজেদের অবস্থানগত দিক শক্ত হলো, যেটা টেস্টে অ্যাটলিস্ট হার এড়ালে ড্র করা সম্ভব হয়। অবশ্যই এখনকার ক্রিকেট কিন্তু প্রচুর ফাস্ট হয়ে গিয়েছে। আমরা যদি দেখি রিসেন্টলি পাকিস্তান আর অস্ট্রেলিয়ার খেলার 400 প্লাস করে ফার্স্ট ইনিংসে পাকিস্তান হেরেছে। তো আমাদের কিন্তু এভরিডে খুব টাফ টাইম যাবে আমাদের। অবশ্যই তাই, আমরা এই টাফ টাইমটা বা টাফ কন্ডিশন নিয়ে আলাপ করব, এবং পাশাপাশি যে সম্ভাবনার কথা বলছিলেন সেসব সম্ভাবনাও জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম খেলা নিয়ে খেলায়। স্বাগত আরো একবার। আজকের বিষয় ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের সম্ভাবনা। অতিথি হিসেবে আছেন বিশ্ব ক্রিকেটে টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আমরা যেখানটায় কথা বলছিলাম ওয়েলিংটন টেস্টের প্রথম দিন কিভাবে কাটলো সেই সম্পর্কে আপনি জানাচ্ছিলেন। বাংলাদেশের সম্ভাবনা 154 করেছে বাংলাদেশ 3 উইকেটে। সেই জায়গায় মমিনুলের সঙ্গী হিসেবে আছেন অপরাজিত হিসেবে সাকিব আল হাসান। মমিনুল 64 রানে অপরাজিত আছেন। আমরা মমিনুল নিয়ে আপনার কাছে জেনেছি, আমরা জানতে চাইবো তামিম ইকবাল আরো দায়িত্বশীল হতে পারতেন কিনা। যেটা বলছিলাম শুরুতে, যে তামিম যে আউটটা হয়েছে এটা কিন্তু আসলে কিছু করার ছিল না। ভালো বলে সে ডিফেন্স খেলার চেষ্টা করেছে, এক্সট্রা পেসে বিট হয়ে গিয়েছে। তো তামিম চেষ্টা করেছে, এবং তামিমের ইনিংসটা আমি বলবো যে খুবই চমৎকার ছিল। সে প্রচুর অ্যাগ্রেসিভ ছিল,
আউটসাইড অফ স্টাম্প যেটাই ছিল সে চেষ্টা করেছে ফ্ল্যাশ খেলার জন্য, এবং বাজে বলের যেটাই বাজে বল করে সেটাই চেষ্টা করেছে রান করার জন্য। তো এই ধরনের কন্ডিশনে আর এই উইকেটে আসলে আমাদের এই ধরনেরই খেলতে হবে, যে অ্যাগ্রেসিভ থাকতে হবে অলওয়েজ, ভালো বল লিফট করতে হবে, যেটা বাজে বল ওইটা তাহলে রানও আসবে এবং পাশাপাশি জি। একটা চাপ তৈরি করা যাবে আমরা যদি opponent-কে। দেখি আজকে আমাদের কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সম্পর্কে আমি জানতে চাই, মাহমুদুল্লাহ রিয়াদ তো ওই বলটা ছাড় দিতে পারতেন, অফ স্টাম্পের বাইরে বল ছিল। আসলে মাহমুদুল্লাহ এবং মমিনুলের যে পার্টনারশিপটা হয়েছে, আমি বলবো যে আজকে আমাদের এই পজিশনে আসার পিছনেই কিন্তু এই পার্টনারশিপটা ছিল। মাহমুদুল্লাহর ইনিংসটা কিন্তু খুব চমৎকার ছিল, আপনার সেও চেষ্টা করেছে উইকেটে টিকে থাকার জন্য। অনেক সময় আসলে এই ধরনের সিচুয়েশনে চলে যায় এই ব্যাটগুলো, চয়েস করাটা টাফ হয়ে যায়। তো আর ওভারঅল আমি বলবো যে মমিনুল যেভাবে খেলছে, আশা করব যে তার কেরিয়ার বেস্ট ইনিংস কিন্তু নিউজিল্যান্ডের সাথে 181। তো আশা করব যে এই ধরনের একটা ইনিংস যদি আবার আমরা কালকে দেখতে পাই তার কাছ থেকে, 3 ফিগারের একটা স্কোর যদি বিগ স্কোর করতে পারে, তার সাথে সাথে যদি সাকিব তার ন্যাচারাল গেমটাই যদি খেলে রানের জন্য, এবং মুশফিক সাব্বির তো আছি, তো এই চারজন কি আসলে একটা বড় একটা স্কোর করতে হবে বাংলাদেশের জন্য। অবশ্যই তাই। আমরা একটু জানতে চাইবো যে মোহাম্মদ আশরাফুল, আপনার আপনি যখন খেলার মধ্যে ছিলেন একেবারে, তখন কিন্তু আপনি লাস্টের দিকে শ্রীলঙ্কায় যে ট্যুর বাংলাদেশ দিয়েছিল, সেই জায়গায় আপনি 190-এর মতো ইনিংস খেলেছিলেন, যেখানে মুশফিকুর রহিম বর্তমান অধিনায়ক, তিনি পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি। এবার জাতীয় ক্রিকেট লিগ খেললেন, আপনার সম্পর্কে একটু জানতে চাইবো, আপনার ক্যারিয়ারটা কোন দিকে এগোচ্ছে, মানে আপনি ক্যারিয়ার নিয়ে কতটা সচেতন বা আগ্রহী হয়ে উঠছেন? অবশ্যই লাস্ট 3.5 বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে খেলতে পারছিলাম না, তো এবার শুরু করলাম ন্যাশনাল লিগ দিয়ে। 3টা ম্যাচ খেলেছি, 3টা ম্যাচে আসলে বড় স্কোর করতে পারিনি, 39, 24, 26, 20 এই ধরনের স্কোর স্টার্ট পেয়েছে এভরি গেমে, কিন্তু বড় ইনিংস খেলতে পারিনি। তো সামনে বিসিএল হবে, বিসিএল যদি সুযোগ পাই চেষ্টা করবো ভালো কিছু করার, তারপরে তো ঢাকা লিগ হবে, ঢাকা প্রিমিয়ার লিগ, সেটার জন্য ওয়েট করছি আসলে, ঢাকা প্রিমিয়ার লিগ। তো যেহেতু আরো 1-1.5 বছর পরে আমি হয়তো বাংলাদেশ টিমে সুযোগ পাবো খেলার জন্য, তো এই 1.5টা বছর আমি আসলে যেখানেই খেলার সুযোগ হবে ভালো খেলতে চাই। তো অবশ্যই আমি স্বপ্ন দেখি বাংলাদেশ টিমে আবার সার্ভিস দিব, যেহেতু আমার এখন 32 বয়স, আমি বিশ্বাস করি যে স্টিল আমি 7-8 বছর বাংলাদেশকে সার্ভিস দিতে পারবো। না, এই যে খেলায় ফিরলেন জাতীয় ক্রিকেট লিগের মধ্য দিয়ে, অনেকদিন পর ঘরোয়া ক্রিকেটে খেলছেন, মানে সেই জায়গায় যে গ্যাপ টাইমে ছিলেন না, এখন যারা খেলছেন লাইক তাদের কতটা উন্নতি হয়েছে বলে মনে করেন এই গ্যাপ টাইমের মধ্যে? অ্যাকচুয়ালি আমাদের ঢাকা মেট্রো যে টিমে খেলেছি আমি, আমাদের আসলে তেমন ডিফারেন্স আমার মনে হয় না কারোর সাথেই, মাত্র আমাদের 3টা 50 হয়েছে এই পুরা 4 ম্যাচে। কিন্তু টোটাল জাতীয় ক্রিকেট লিগে তো 4টা ডাবল সেঞ্চুরি আছে, নাসির হোসেন ডাবল সেঞ্চুরি পেয়েছেন, অলোক কাপালি পেয়েছেন, এই সাইদ পেয়েছেন, মানে এদের কথা কি বলবেন, মানে কতটা? আমি মনে করি যে আমাদের ফার্স্ট ক্লাস ইমপ্রুভ করছে লাস্ট 3 বছর আমি প্রচুর খেলা ফলো করেছি। আগে যে জিনিসটা হতো না, এখন কিন্তু আমাদের এভরি সিজনই দেখা যাচ্ছে ডাবল সেঞ্চুরি আমরা করছি। তো অবশ্যই আমি মনে করি যে আমরা যদি ফার্স্ট ক্লাস ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করি বেশি বেশি, তখনই কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে গিয়ে 100 করার স্বপ্ন দেখতে পারি। অভ্যাসটা থাকবে আর কি, বড় তো ইনিংস এই জিনিসটা অবশ্যই আমি মনে করি যে খুবই ভালো, আমাদের এদিক দিয়ে অনেক ইমপ্রুভ হচ্ছে। আরো আমি মনে করি যে আমাদের যেমন আমরা যে ঢাকা মেট্রো যে ম্যাচগুলো খেলেছি, উইকেটগুলো কিন্তু সুইমিং উইকেট ছিল। তো এই ধরনের উইকেটে যদি আমরা বেশি বেশি ম্যাচ খেলি, হাই স্কোরিং ম্যাচ কম হবে, কিন্তু আমাদের খেলার মান কিন্তু প্রচুর বাড়বে আমি মনে করি। অবশ্যই তাই, ঘরোয়া ক্রিকেটের মান বাড়লে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন দেশের ক্রিকেটাররা। আমরা একটু ওয়েলিংটন টেস্ট সম্পর্কে জানতে চাইবো আরো একটি বিরতির পর। দর্শক, আরো একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলা নিয়ে খেলা, স্বাগত আরো একবার। আজকের বিষয় ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের সম্ভাবনা। অতিথি হিসেবে আছেন বিশ্ব ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আমরা ওয়েলিংটন টেস্ট নিয়ে কথা বলছি। ওয়েলিংটন টেস্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাই, প্রথম দিন লাইক পুরোটা সময় খেলা হয়নি, ঝড়ো বাতাস বা বৃষ্টির হওয়ার কারণে। সেই জায়গায় বাংলাদেশ 3 উইকেটে 154 রান পেয়েছে। তো পুরোটা খেলা হলে মানে বাংলাদেশের জন্য লাভ হতে পারতো কিনা? অবশ্যই পুরাটা খেলা হলে অবশ্যই আমরা হয়তো মমিনুলের সেঞ্চুরি দেখতে পেতাম।
এই ধরনের সিচুয়েশনে আসলে ব্যাটিং করাটা বা বোলিং ফিল্ডিং দুইটা করাই ডিফিকাল্ট, কারণ যে ওয়েদারটা হ্যাঁ, ছিল, কারণ আপনার সুইচ অন অফ করতে হয়, একটু পর পর খেলা হচ্ছে বৃষ্টির কারণে, এই ধরনের কনসেন্ট্রেট করা ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও যে আমি বলবো যে আমাদের ব্যাটসম্যানরা যে খুবই দায়িত্বের পরিচয় খুব দিয়েছেন, সুন্দর মতন খেলেছে। তো আমি মনে করি যে এখন আজকের দিনটা আমি মনে করি ইভেন 50-50, কারণ আমাদের কিন্তু 3টা উইকেট পড়ে গিয়েছে এবং আমাদের কিন্তু পরের যে 4টা ব্যাটসম্যান আছে বলার যারা, ওদের কাছ থেকে কিন্তু আমি একদমই আশা করতে পারি না যে এই ধরনের এই কন্ডিশনে ওরা কিছু করবে। তো এই কারণে আমাদের বাকি যে 4টা ব্যাটসম্যান আছে তাদের প্রচুর দায়িত্ব নিতে হবে কালকে। যদি আমাদের ভালো অ্যাটলিস্ট 300+ যদি কিছু করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের কিছু করার সম্ভাবনা আছে এই টেস্টে। একটি বিষয় আর একটি বিষয় জানতে চাইবো যে লাস্ট 3টা ট্যুর দিয়েছে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে, এবার দিয়ে 4তম ট্যুর দিচ্ছে বাংলাদেশ। সেই জায়গায় আপনি মোহাম্মদ আশরাফুল, আপনি 2010-এ সম্ভবত ট্যুরে ছিলেন, তো সেই দল বাংলাদেশের এবারের দল, বাংলাদেশের পারফরমেন্স টেস্টে, বাংলাদেশের যে পারফরমেন্স কি বলবেন, মানে কতটা দলের উন্নতি হচ্ছে? অবশ্যই আপনার প্রথম ট্যুরেও আমি ছিলাম, এখন এই ট্যুরে তো অবশ্যই আমি মনে করি যে আমাদের বেস্ট একটা সাইড গিয়েছেন এখানে, কারণ আমরা তখন কিন্তু আমাদের অতটা এক্সপিরিয়েন্স ছিল, তখন তো অভিজ্ঞতা সঞ্চয়ের একদম ছিল না। জি, এখন কিন্তু আমাদের টিমে যে 5-6 জন ব্যাটসম্যান যারা আছে, টপ 6 ব্যাটসম্যান, তাদের কিন্তু অলমোস্ট 30টা করে টেস্ট ম্যাচ খেলা হয়ে গিয়েছে। তো এই কারণে আমি বলবো যে এবার তো আমরা অন্য বারের থেকে অনেক আশা করেছিলাম, আমি বিশেষ করে আশা করেছিলাম, এবং ঘরের মাঠে একটি ভালো সিরিজ খেলে গেছে বাংলাদেশ দল। হ্যাঁ, লাস্ট 2-2.5 বছর ধরে আমরা হোম কন্ডিশনে খুব চমৎকার খেলছি। একজন দর্শক সম্ভবত এই সম্পর্কে জানতে চান। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, দর্শক শুনতে পাচ্ছি। আমি ধানমন্ডি থেকে মোহাম্মদ বিল্লাল হোসেন বলছিলাম। জি বলুন। আমি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশ দলে প্লেয়ারদের আসার মতো কোনো সমস্যা বা কোচ যদি মনে করে এর আসার সমস্যা, সে যদি প্লেয়ারকে ভালো একটা মানের প্লেয়ারকে যদি বাদ দিয়ে রাখে, সেই ব্যাপারে টিম ম্যানেজমেন্ট বা নির্বাচক মন্ডলী যারা আছে তারা কোচের এই পদক্ষেপকে তারা কিভাবে দেখে আর কি, এইভাবে জানতে চাচ্ছি। ধন্যবাদ। দর্শক, বিষয়টি এরকম যে কোচ কোনো আচরণগত দিক দিয়ে কারো উপর হয়তো অসন্তুষ্ট প্রকাশ করে বাদ দিয়ে রাখলেন, সেই জায়গায় যাকে বাদ দিলেন খুবই গুরুত্বপূর্ণ কোনো প্লেয়ার, সেই জায়গায় টিম ম্যানেজমেন্টের ভূমিকা কি থাকবে? অবশ্যই যদি তাকে প্রয়োজন মনে হয় টিমের জন্য, অবশ্যই প্রথমে তো আসলে সব কিছু চিন্তা করতে হবে যে এই প্লেয়ারটা আসলে কতটুকু আমার ইম্পর্টেন্স আমার টিমের জন্য। তখন হয়তো বা ছোটখাটো জিনিসগুলো আমরা ওভারলুক করতে পারি, কিন্তু দেখা যায় যদি যে টিমের জন্য ক্ষতিকর, তখন কিন্তু আসলে টিম ম্যানেজমেন্ট বলেন, কোচ, সবাই কিন্তু ওই প্লেয়ারকে সাপোর্ট করবে না। এবং টিম ম্যানেজমেন্টের বাইরে তো কোচ এভাবে সিদ্ধান্তও তো নিতে পারেন না যে আচরণগত দিকে একজনকে বসিয়ে রাখবেন। এটা কি হয় আমাদের দলগুলো? না, অবশ্যই না। পূর্ব অভিজ্ঞতা কি বলে? এই কোচ আসার পরে সবচেয়ে যে ভালো জিনিস যেটা আমার কাছে মনে হচ্ছে যে সে স্ট্রিক্ট থাকছে একটা প্লেয়ারের প্রতি, যে সুযোগ যেন এনাফ দেওয়া হয়। সৌম্য সরকারের ব্যাপারে দেখেছি আমরা, জি এনাফ। কিন্তু এদিক দিয়ে আমার কাছে মনে হয় যে যারা আমরা সিলেক্টর আছে তারা 3 জনই কিন্তু টেস্ট লেভেলে খেলেছে, বিশেষ করে ক্যাপ্টেন ছিল বাংলাদেশের। তো তাদের একটু আমি মনে করি যে দায়িত্ব নেওয়া উচিত, কারণ অফ ফর্মে যেমন সৌম্য সরকারের বিষয়টাই যদি আমরা দেখি, সে কিন্তু ওয়ানডে ক্রিকেটে অসাধারণ খেলছে, কিন্তু টি-20-তে লাস্ট 2টা বিপিএল বলেন, টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু সে প্রচুর অফ ফর্মে ছিল। এই কারণে যেটা উল্লেখ করলেন যে আপনি নির্বাচকদের কথা, ক্রিকেটীয় মানে ক্রিকেট মাঠের অভিজ্ঞতা তো আমাদের হাতুড়ি সিং এর চেয়ে অনেক বেশি তাদের, নেতৃত্ব দিয়েছেন, নিজেরা পারফর্ম করেছেন। তো অফ ফর্ম একটা ম্যাটার কাজ করে, সেটা তো নির্বাচকরা ভালো বুঝবেন এবং সেই ধরনের পরামর্শ দিয়ে এত সময় না দিয়ে অন্য কাউকে রিপ্লেস করার সুযোগ ছিল। অন্য কারো কি, আমার কাছে মনে হয় যে সে যেহেতু ওয়ানডে ক্রিকেটে অসাধারণ খেলছিল, লাস্ট যতগুলো ওয়ানডেতে খেলেছে, তাকে কিন্তু আমরা সাথে সাথে টি-20 খেলানোর পরে কিন্তু সে অফ ফর্মে এসেছে। তার দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু আসার আগে তার ফার্স্ট ক্লাসে কোনো
সেঞ্চুরি ছিল না। তো আমাদের 16 বছর টেস্ট খেলার পরে আমরা একটা প্লেয়ারকে নিচ্ছি যার কোনো ফার্স্ট ক্লাসে সেঞ্চুরি নেই। এটা কিন্তু আসলে এখন হওয়া উচিত না, এটা 16 বছর আগে হওয়া উচিত ছিল যে না ও ট্যালেন্টেড, ওকে আমরা সব ফরম্যাটে খেলাবো। কিন্তু এখন কিন্তু আমাদের অনেক প্লেয়ার আছে এক্সপিরিয়েন্স, যাদের বয়স এখনো আমি মনে করি যে 5-6 এবং বছর তারা ঠিক খেলতে পারে। ফরম্যাট অনুযায়ী টি-20-তে খেলছে না, ওয়ানডেতে খেলছে না, মানে অন্য একটা ফরম্যাটে কিন্তু তিনি দাবি রাখেন বা ঘরোয়া ক্রিকেটে হিসেবে পারফর্ম করছেন। নাফিসি দেখেন যে লাস্ট Exactly. 2-3 বছর ধরে কিন্তু সে আর লঙ্গার ভার্সন বলেন ঢাকা প্রিমিয়ার লিগে খুব ভালো খেলছে। তাকে কিন্তু আমরা টি-20 না চিন্তা করে টেস্ট ক্রিকেটের চিন্তা করতে পারি যে না তাকে নিয়ে আমরা টেস্ট ক্রিকেটে অ্যাটলিস্ট টেস্টের জন্য তো তাকে প্রস্তুত করে রাখা যায়। সেইভাবে যেমন সৌম্য সরকারকে সে ওয়ানডে ভালো খেলছে, তাকে আমরা ওয়ানডে নেক্সট যেমন মমিনুলকে করা হচ্ছে যে তাকে শুধু আমরা টেস্টই খেলাচ্ছি। এটা কিন্তু Exactly. একদিক দিয়ে তাকেও আর কি মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হচ্ছে। অবশ্যই তারা ইয়াং, ওরা কিন্তু বাংলাদেশকে নেক্সট সার্ভিস দিবে সবগুলা ফরম্যাটেই, কিন্তু ফার্স্টে আর্লি এসে সব ফরম্যাট না খেলা একটা আইডলও তৈরি হচ্ছে যে মমিনুল দিস টাইপ অফ প্লেয়ার ইজ ফর টেস্ট ক্রিকেট। অবশ্যই সে সে আইডল তৈরি হচ্ছে আলাদা একটা। সে কিন্তু অবশ্যই আমি বিশ্বাস করি যে সামনে ওয়ানডে বা টি-20 সব ফরম্যাটই আমরাও খেলবে। বিশ্বাস করি। একেবারে শেষ পর্যায়ে মোহাম্মদ আশরাফুল, আমরা জানতে চাইবো ওয়েলিংটন টেস্টে আসলে কি করলে ভাগ্যটা আসলে বাংলাদেশের পক্ষে বা বাংলাদেশ একটু প্রভাব বিস্তার করতে পারবে একটা দিন কাটানোর পর, কি বলবেন অবশ্যই পরামর্শ হিসেবে? ডে 2 তে তো আমাদের একটা বড় পার্টনারশিপ দরকার আর কি। 4টা ব্যাটসম্যান যারা আছে তাদের থেকে আমি আশা করব যে আমরা যদি ফার্স্ট ইনিংসটা 300 প্লাস বা 350 করতে পারি, তখন কিন্তু আমাদের যে বোলিং অপশন আছে তারা যদি জায়গায় বল করতে পারে, অবশ্যই আমি মনে করি এবং যে তারাও তো ব্যাটসম্যান হিসেবে সমীহ করতে বাধ্য হবে। 350 তো অবশ্যই। অনেক বড় First স্কোর হবে। innings টা খুব আমাদের important. থামতে হচ্ছে। আমরা আশা করব ওয়েলিংটন টেস্ট নিয়ে আরো কয়েকদিন আমরা কথা বলবো। মোহাম্মদ আশরাফুল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল খেলা নিয়ে খেলার আজকের আয়োজনে। কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।